আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ঈদ ব্লগ অনেকটা লেট হয়ে গেছে, দিতে পারি নাই। ভিডিও করা ছিল বাট এডিট করতে পারি নাই। অনেকটা ব্যস্ত, ঈদের পর থেকেই টানা ব্যস্ততার মধ্যেই দিন কাটাচ্ছি। তো অনেক ভাবা চিন্তার পর ভাবলাম যে না, আজকে ফাইনালি আমি ভিডিওটা এডিট করব প্লাস ভিডিওটা ছাড়ব। এই ভিডিওটা আমি শুরু করেছি ঈদের আগের দিন রাত থেকে। আপনারা আমার আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমি ঈদের প্রিপারেশন হিসাবে কি কি কাজ করেছিলাম। গরম মশলা, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া প্লাস পেঁয়াজ কাটা, মরিচ টরিচ সব কিছু যেভাবে আমরা আগে থেকে গুছিয়ে রাখি যাতে ঈদের দিন আমাদের হেল্প হয়। আমি সেই ভিডিওটা শর্ট করে সেদিনই ছেড়েছিলাম। তারপর থেকে আর ভিডিও ছাড়া হয়নি। তো এই ভিডিওটা তারপর থেকে আমি স্টার্ট করেছি রাত থেকে। তো ভাবলাম যে যত কিছুই হোক মেহেদি পড়তে হবে। গত ২-৩ বছর মেহেদি ঈদে কখনোই পড়িনি বা পড়া হয়নি সময় সুযোগ মিলে। বাট জানি না কেন এবার এত ব্যস্ততা, এত কাজের মধ্যেও আমার মেহেদি দিতে ইচ্ছা করছিল। তো আমি একদমই মেহেদি দিতে পারি না। একটা ডিজাইন দেখে দেখে আমি চেষ্টা করেছি যথাসম্ভব সেভাবে দেওয়ার। বাট আমার মনে হয় না সেই লেভেলের আগে পিছেও আমি যেতে পেরেছি। বাট আমি আমার মতো করে দিয়েছি, আমি হ্যাপি। তো আপনারা কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার আরেকটা প্রবলেম আছে, আমি মেহেদি দিয়ে বেশিক্ষণ রাখতে পারি না। আমার একদমই ধৈর্যে কুলায় না, আমার ভালো লাগে না। আপনারা দেখলেই বুঝতে পারবেন মেহেদি এখনও ভালো মতো শুকায় নাই। আমি তারপরও টেনে টেনে তুলছি বা তোলার চেষ্টা করছি। আমি প্রথমে কিছুটা তুলেছি, তারপরে দেখি যে না, অনেকটাই কাঁচা ছিল। যার কারণে আমি ছেড়ে দেই, পরে বাকিটা তুলি। এর মধ্যে রাতের খাবারটাও খেয়ে নেই। ছোট মাছের ভাজি ছিল আর ডিম ভাজি ছিল। এখানে দেখছেন আমার বুবু চাল ঝাড়ছে। বুবু মানে আমি জন্মের পর থেকে এই মানুষটাকে দেখছি। আমাদের বলতে পারেন এক প্রকার ফ্যামিলি মেম্বার। তিনি আমার বাবা-মাকে তার নিজের বাবা-মার জায়গায় স্থান দিয়েছেন। আমরাও তাকে আমাদের বড় বোনের মতো সেই ছোটবেলা থেকেই মানি। তো বুবু নামটা এই জন্যই বললাম যে আমি যখন ছোট ছিলাম, আমার জ্ঞান সেরকম না, তখন থেকে সেই আমাকে এই বুবু নামটা শিখিয়েছে। হয়তোবা গ্রামে বড় বোনকে বুবু বলা হয়। তো যার কারণে তখন থেকে এখন পর্যন্ত বুবুই বলি। তো এর মধ্যে যে বুবু আমাদের জন্য নিয়ে এসেছিল তার বাড়ির গাছে, সেগুলো দেখাচ্ছি। এর মধ্যে আমাদের কুরবানির গরুটাও আমি দেখিয়ে ফেলেছি। আর খাসিটা ছিল ছাদে, ওটাও আমি দেখাবো একটু পরে। তো আমের কালারগুলো এত সুন্দর ছিল, আম খেতেও টেস্ট ছিল এবং দেখে তো বুঝতেই পারছেন একদম মাশাআল্লাহ। আমার কাছে মনে হচ্ছিল যে আমরা মেলাতে গেলে যেরকম মাটির আম রং করা থাকে ঠিক সেরকম লাগছিল। বিশেষ করে এই যে এই আমটা খেতেও অনেকটা ভালো ছিল। তো এগুলো হচ্ছে ভালোবাসা। বুবু যখনই আসে তার বাড়িতে যেগুলো যেগুলো হয় সেগুলো সে আমাদের জন্য নিয়ে আসে। তো তারপরে আমার আর ধৈর্য কুলাচ্ছিল না। বাকি মেহেদিটুকু আমি টেনে, টেনে উঠাচ্ছিলাম। আ খুব একটা কালার এই জন্যই আমার মেহেদির হয় না, কারণ আমি একদমই রাখতে পারি না। তো যাক, তারপরেও ফাইনালি সব উঠিয়ে ফেলেছি আমি। আর যেহেতু আমি সব মসলা আগেই করে রেখেছিলাম, বাট আব্বু কোনো কারণে ধনিয়া আনতে ভুলে গেছিল, যেটা পরে নিয়ে এসেছে এবং আমি খাওয়া-দাওয়া, মেহেদি সবকিছু ডান করার পরে আমি এই ধুনাটুকু শুধু ভেজে গুঁড়া করে রেখেছিলাম, যাতে পরের দিন উপকার হয়। তো এই তো এই কাজটাও করা শেষ আমার। এখন আমি উপরে চলে যাব। কারণ অনেকটা রাত হয়ে গেছে এবং পরের দিন ঈদ। তো যার কারণে একটু হলেও তো ঘুমাইতে হবে। কারণ ঈদের কিছুদিন আগে থেকেই অনেক ব্যস্ততা। বাড়িতে মিস্ত্রি লেগেছে বাথরুম করার জন্য, যার কারণে বাড়ির অবস্থা খুবই খারাপ। তো এই যে দেখুন ৩ তলায় চলে এসেছি। এখানে ছাগলটা রাখা ছিল। মানে আমার রুমের অপোজিটে ছাগলটা রাখা ছিল। তো এই তো মেয়ে মানুষ বলে কথা, মেহেদি দিয়েছি। মেহেদি দেওয়ার পরে নিজের হাত দেখতে এত যে ভালো লাগে, কতবার যে দেখছি আর ভিডিও করছি আল্লাহই জানে। তারপরে এই যে পরের দিন সকালবেলা ঈদের দিন, সেই দিনও ছবি তুলেছি, ভিডিও করেছি। এবার ভিডিওগুলো কোনো কারণে আমি খুঁজে পাচ্ছি না, তাই এখানে ছবি অ্যাড করে দিয়েছি। তো উপরে ছবি-টবি তোলার পরে আমি নিচে যাই দোতলাতে। এখানে ফ্রিজ থেকে আমি সেই মসলাগুলো, পেঁয়াজ কাটা, আদা রসুন পেস্ট, তারপরে আম দারচিনি, তেজপাতা, শুকনা মরিচ যেগুলো আমি ধুয়ে বক্সে করে রেখেছিলাম সেগুলা নিয়ে যাচ্ছি নিচে। আর এই যে কোয়েল পাখির ডিম, এখানে প্রায় ৬০ টার মতো কোয়েল পাখির ডিম ছিল। এগুলো ঈদ জন্য খাওয়াই হচ্ছে না, আমার তো মনেই নাই। একদিন বুঝি খেয়েছিলাম ২-৩ টা, এই পর্যন্তই। তো এবার আমাদের কুরবানিটা জবাই করা হয়েছে বাহিরে রাস্তাতে, আমাদের দোকানের সামনে। তো সেখানে একটু গিয়েছিলাম আমি, যদিও বাহিরে যাই না ওভাবে, খুব অড লাগে। বাট ঈদের দিন কোনো মজাই ছিল না। যত দিন যাচ্ছে, যত বড় হয়ে যাচ্ছি, ঈদ লাইফ থেকে মনে হচ্ছে ঈদের মজাটা চলে যাচ্ছে। তো এখানে একপাশে গরু আর একপাশে ছাগল ছেলা হচ্ছিল, কাটা হচ্ছিল।
তো আমি জাস্ট একটু ভিডিও করে চলে এসেছি। বাসায় এসে বুবু লেগে পড়েছে তার কাজে। বুবুর কাজ হচ্ছে এতগুলো রুটি করা সকলের জন্য, বাড়ির সকলের জন্য প্লাস আমাদের গরু, খাসি যারা কাটেন তাদেরকে খাওয়ানোর জন্যও রুটি করা হয়। তো আমাদের বাসায় প্রচুর রুটি হয়। মানে আই থিংক গুণে শেষ করা যাবে না, এত লেভেলের রুটি করতে হয়। আর আমরা সকলে রুটি মাংস খেতেই বেশি পছন্দ করি। আমরা তো ঈদের ২-৩ দিন পর্যন্ত শুধু রুটি মাংসই খাই। জানি এটা শুনতে অনেকটা হাস্যকর, বাট এটাই সত্য। তারপরে আমি আরেকবার আসি, এখানে গরুর মাংস কাটা হচ্ছিল, প্লাস খাসিও ওইদিকে কাটা হচ্ছিল। আমি অ্যাকচুয়ালি এখানে এসেছিলাম আরেকবার, যে খাসির একটা পা মানে থাইয়ের যে অংশটা, সেটা আমি একটু কাচ্চি রান্না করার জন্য আমার মতো করে একটু বড় বড় পিস করে নেব, যেটা আমি বলতে এসেছিলাম। তো পুরো একটা রানের সাইড আমি ৫ থেকে ৬ টুকরার মতো করে নিয়েছিলাম, সেটা বলার জন্য গিয়েছিলাম। তো আমি আবারও বাসায় চলে আসি। দেন এখানে এসে বুবু রুটি করছিল আর আমি ভাজতেছিলাম। তো প্রথমে গ্যাসের চুলাতে রুটি ভাজা হচ্ছিল, বাট জানি না কেন আম্মু বলতেছিল যে আমার খুব একটা পোষাচ্ছে না। আর এমনিতেও বড় বড় পাতিল, তো এই চুলাতেই রান্না করতে হবে, তো তুমি রুটিটা এখানেই ভাজা শুরু করো। তো এই তো এটা মাত্র এক পার্ট, মানে এক অংশ, এখনও ৩ অংশ রুটি বাকি আছে। তাহলে বুঝতে পারতেছেন আপনারা যে কতগুলো রুটি করা হয়। এর মধ্যে মাংস চলে আসে প্রথমটা রান্না করার জন্য, মানে যারা মাংস কাটাকুটা করছে তাদের খাওয়ানোর জন্য। এখানে ৫ কেজির মতো মাংস ছিল। এগুলো এখন আমি ধুয়ে নিয়ে বসিয়ে দিব। অ্যাকচুয়ালি আমি সত্যি কথা বলতে আমি যে মশলা-টশলা সব কিছু দিয়ে মাংসটাকে একবারে মাখিয়ে তুলে দিয়েছিলাম, সেই ক্লিপ নিতে হয়তোবা আমি ভুলে গিয়েছি। আর না হলে ক্লিপ ছিল হয়তোবা আ ডিলিট হয়ে গেছে, আমি জানি না, আমি খুঁজে পাচ্ছিলাম না। তো এই তো এখানে মাংসর আমি আম্মুকে দেখাচ্ছিলাম যে মাংসর পিসগুলো অনেক বড় বড় ছিল, তেলগুলো মিডিয়াম ঠিকঠাক ছিল। আর এইবারের গরুতে মাশাল্লাহ এতটা তেল ছিল, যদিও তেল খেতে ভালো লাগে বাট খাওয়া তো একদমই উচিত না বা কারো খাওয়া যাবে না, বাট তারপরেও প্রচুর তেল ছিল। তারপরে এখানে প্রথম মাংসটা আমি উঠিয়ে দিয়েছি, আমি রান্না করছি। আমি ঈদের দিনের মাংস রান্নাটা আমিই বরাবর করি। ছোটোতে তো আম্মুই করেছে, বাট যখন থেকে আমি রান্না করি বা আমার ভালো লাগে, তখন থেকে এই মাংস রান্না করা প্লাস মাংস ভাগাভাগি করে পলি ব্যাগে করে ফ্রিজ আপ করা, এই দায়িত্বটা আমারই থাকে। আমি অন্য কাজ না করলেও এই ২ টা কাজ আমাকে করতে হয় বা আমি নিজের থেকেই করি। তো এই যে দেখুন, প্রথম আমার মাংস রান্নাটা ডান। আলহামদুলিল্লাহ সকলেই খেয়েছে খুব ভালোভাবে, তৃপ্তি সহকারে। রান্না করে খাওয়াতে পারলে খুবই শান্তি লাগে মন থেকে, যেটা বলার মতো না। আর এই যে সেই রানের মাংস যেটা আমি ৬ পিসের মতো করে নিয়েছিলাম, একটা রান খাসির, তো সেটা আমি এখানে একটু ভিডিও করছিলাম, যেটা কাচ্চি রান্নার জন্য। সেই কাচ্চি এখনও রান্না করতে পারিনি। আমার ইচ্ছা ছিল যে আমি পরদিনই রান্না করব, বাট ওই যে বাসায় মিস্ত্রি লাগার কারণে এখন পর্যন্ত বাড়ি এত মেসি হয়ে আছে যে ভালো মতো আমরাই ঠিকঠাক মতো রান্না করে খেতে পারছি না, মানে এত বাজে অবস্থা। তো যাক, আর কিছুদিন হয়তোবা লাগবে সময়, সব কিছু শেষ হয়ে যাক কাজগুলো, সব কিছু গুছিয়ে উঠি, তারপরে ইনশাল্লাহ কাচ্চি রান্না করব। সেটার ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এই তো মাংস সব চলে এসেছে। আমি একটু একটু করে ভিডিও করছিলাম, যদিও হাত একদমই মাখা ছিল, খুব নোংরা পরিস্থিতি, বাট তারপরেও একটু একটু করে ভিডিও করার চেষ্টা করেছি। তো আলহামদুলিল্লাহ ৩ টা ভাগের মাংস চলে এসেছে। এখান থেকে মিসকিনের ভাগটা মূলত রাস্তাতেই দেওয়া হয়েছে, যেহেতু রাস্তাতে আম কুরবানি করা হয়েছে। আর ২ ভাগ বাসায় এসেছে। আত্মীয়স্বজনের ভাগটা আমি এই সময় প্যাক করছিলাম। আমি আত্মীয়স্বজনের ভাগ প্যাক করি, আর আম্মু সেখানে আগে থেকে নাম লিখে রাখা হয় আগের দিন থেকে, হয়তোবা আপনারা লক্ষ্য করেছেন যখন আমি মেহেদি দিচ্ছিলাম। তো সেগুলো আম্মু গুছিয়ে গুছিয়ে রাখছিল, প্লাস আমিও ফ্রিজ আপ করছিলাম। তো সব কিছু শেষে বিকালের দিকে, একদম সন্ধ্যার দিকে, অন্ধকারের একটু আগে আমি একটু বের হয়েছিলাম। তো তেমন কিছুই না, শুধু অটোতে করে ঘুরেছি, যাওয়া আর আসা মিলে আধা ঘন্টা। তারপরে আমি বাড়িতে এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি। অনেকটা টায়ার্ড ছিলাম এবং গায়ে জ্বর ছিল। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন সবসময়। আল্লাহ হাফেজ।